হ্যালো ভিউয়ার্স, অচিত তরফ এই কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার পতনের কারণ। এই প্রশ্নটি 2025 সালের সাজেশনে 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের অনেকেরই হয়তো এই প্রশ্নটা 20 নম্বরের জন্য পড়তে হতে পারে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তা তোমাদের জন্য এই 20 নম্বরের প্রশ্ন উত্তরটিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। এছাড়া তোমাদের এই ডিএসসিসি 1 বা এমডিসি 1 পেপারটির যে সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তা আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেম ডিএসসিসি 1 বা জেনারেলদের ক্ষেত্রে এমডিসি 1 এবং এমএন 1। এখানে প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার পতনের কারণ, বা বলা যায় হরপ্পা সভ্যতার পতনের কারণ। এটা 5 নম্বরের একটা টিকা প্রশ্ন। তাই এই প্রশ্নটা 20 নম্বরেরও কিন্তু আগের বছর পরীক্ষায় পড়ে গেছে, কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা প্রয়োজন হতে পারে 20 নম্বরের বা 10 নম্বরের। তার জন্য বলবো যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 20 নম্বরের যে নোট বা তার যে ভিডিও ক্লাস, তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের যেটা দরকার তোমরা সেখান থেকে দেখে নিও। এখন আমরা আলোচনা করব যে সিন্ধু সভ্যতার পতনের কারণ কি। তা সিন্ধু সভ্যতার উৎপত্তি হয় আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দে এবং 1500 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার পতন হয়। প্রায় 1500 বছর এই সভ্যতা টিকে ছিল। প্রশ্ন হচ্ছে যে কেন এই সভ্যতার পতন হলো? 1500 বছর টিকে থাকার পর কি কারণে এই সভ্যতার পতন হলো? অনেক ঐতিহাসিক, আবহতত্ত্ববিদ, প্রাকৃতিক বা ভূতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ, তারা বিভিন্ন দিক দিয়ে এই সভ্যতার পতনের কারণ বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তবে প্রথম যে কারণটা আমরা দেখি সেটি কিন্তু প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ বলতে কি? প্রাকৃতিক কারণে অনেক কিছু রয়েছে, যেমন জলবায়ুর পরিবর্তন, মরুভূমির প্রসার, সিন্ধু নদের গতিপথের পরিবর্তন, ভূমিকম্প, বন্যা, খরা। এইগুলো কারণে, এই সব কারণেই কিন্তু এই অঞ্চলটা ধ্বংস হয়ে যায়। প্রথমে দেখো জলবায়ুর পরিবর্তন। সিন্ধু অঞ্চলে একসময় খুব ভালো বৃষ্টিপাত হতো, এই জন্য এই অঞ্চলটা জঙ্গলে ভরা ছিল। কিন্তু আমরা জানি যে সিন্ধু সভ্যতার মানুষেরা ইট তৈরি করতেন, আগুনে পুড়িয়ে ইট তৈরি করে সেই ইট দিয়ে তারা ঘর বাড়ি, রাস্তাঘাট, নর্দমা, ড্রেন এগুলো বানিয়েছিলেন। এবং ইট পোড়াতে গিয়ে প্রচুর পরিমাণে গাছ কাটতে হয়। তাই মার্টিমার হুইলার বলছেন যে এই প্রচুর পরিমাণে গাছ কাটার ফলে এই অঞ্চলের জলবায়ুর কিন্তু পরিবর্তন হয়, জলবায়ু শুষ্ক হয়ে ওঠে এবং এই অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। তাই গুরদীপ সিং বলে এক গবেষক, তিনি বলছেন যে সিন্ধু অঞ্চলে এই যে জলবায়ুর পরিবর্তন বা বৃষ্টিপাতের এই যে তারতম্য, এর সাথে সিন্ধু সভ্যতার পতনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও এই বিষয়টির বিরোধিতা করেছেন রাইটস, ডেলস এবং ফেয়ার সার্ভিসের মতো ঐতিহাসিকেরা। তারা বিভিন্ন আবহতত্ত্ব বা জীবতত্ত্ব এইসব বিষয়ে গবেষণা করে তারা যুক্তির আলোকে দেখাতে চাইছেন যে সিন্ধু অঞ্চলে এই ধরনের বড় কোনো জলবায়ুর পরিবর্তন হয়নি। তাই এই বিষয়টা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন নিয়ে। পরের পয়েন্ট দেখো, মরুভূমির প্রসার। তা আমরা ধরে নিলাম যে সিন্ধু সভ্যতায় গাছ কাটার ফলে এই অঞ্চলটা রুক্ষ হয়ে যায়, ফলে এই অঞ্চলে মাটিতে লবণের ভাগ বেড়ে যায় এবং মরুভূমির সম্প্রসারণ ঘটে। এবং কাছাকাছি যে রাজস্থানের থর মরুভূমি ছিল, সেই থর মরুভূমি সিন্ধু সভ্যতার দিকে এগিয়ে আসতে থাকে। ফলে এই মরুভূমির প্রসার ঘটায় এই অঞ্চলে কিন্তু কৃষিকাজ ব্যাহত হয়, মানুষ এই কৃষিকাজের সন্ধানে অন্যত্র চলে যায়। এর পরের পয়েন্ট দেখো, সিন্ধু নদের গতিপথের পরিবর্তন। তো সিন্ধু একটা প্রধান নদী এবং তার 6টি শাখা নদী রয়েছে, একসাথে আমরা বলি সপ্ত সিন্ধু অঞ্চল। এই সপ্ত সিন্ধুর কিছু কিছু নদী, যেমন শতদ্রু বা ইরাবতী বা দৃশোদ্ধতী, সরস্বতী, এই সব নদীগুলি তাদের গতিপথ পরিবর্তন করে। বিভিন্ন প্রাকৃতিক কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়, ফলে যে অঞ্চলের উপর দিয়ে নদীটা বয়ে যায় সেই অঞ্চলে প্লাবিত হয়, প্লাবন ঘটিয়ে নিয়ে যায়। ফলে এটাও কিন্তু সিন্ধু সভ্যতার একটি পতনের কারণ, এই নদীপথের পরিবর্তন। ভূমিকম্প, দেখো সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদারো নগরটিতে মানে কুয়োর ধারে, রান্নাঘরে, শোবার ঘরে, বিভিন্ন জায়গায় কিছু নরকঙ্কাল পাওয়া গেছে,
যেগুলো ইতস্তত ছড়িয়ে রয়েছে এবং তাদের কঙ্কালে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এ থেকে মনে করা হয় যে সিন্ধু সভ্যতায় ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের ফলে এগুলো চাপা পড়ে, মানুষ চাপা পড়ে, ফলে এগুলোর আর সৎকার করা সম্ভব হয়নি। যদিও এই ভূমিকম্পের তথ্য অনেকে মানছেন না, কারণ সিন্ধু সভ্যতায় দেখা যায় প্রায় 9টি স্তর পাওয়া গেছে এবং প্রতিবারই একবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আবার নতুন করে সেখানে নগর বানানো হয়েছে। তাই এখানে এইচ.ডি. সাংখালিয়া বলছেন যে সিন্ধু সভ্যতায় মানুষেরা যদি এই ভূমিকম্পের ফলে তারা যদি ধ্বংসপ্রাপ্ত হয় বা এই সভ্যতা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে কেন তারা পুনরায় আবার এই সভ্যতা গড়ে তোলেনি, এটা একটা প্রশ্ন। তা যাই হোক, ভূমিকম্প কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ম্যাটার হয়ে দাঁড়িয়েছিল। বন্যা, সিন্ধু নদে কিন্তু বন্যা দেখা দিত বারে বারে, ফলে এই মহেঞ্জোদারো মতো নগর কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ে। আমরা যে মহেঞ্জোদারো সিনেমাটা দেখেছি, সেই সিনেমাতেও আমরা দেখেছি কিন্তু বন্যার প্রকোপ রয়েছে। বন্যার ফলে মহেঞ্জোদারো তার গুরুত্ব হারায়, বন্দর হিসাবেও মহেঞ্জোদারো তার গুরুত্ব হারায় এবং পরবর্তীকালে গুজরাটের ভোগাবর নদীর তীরে লোথালি হয়ে ওঠে একমাত্র বন্দর। তাই মহেঞ্জোদারো তার গুরুত্ব হারিয়ে ফেলেছিল এই বন্যার ফলে। এবং এই বন্যার তত্ত্ব রাইস ডেলস ম্যাকে, এম.আর. সাহানি, এরকম বিভিন্ন ঐতিহাসিকরা বলছেন যে সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বন্যার ফলে। এবং এই বন্যা এতটাই প্রকোপ ছিল যে বাড়ির উচ্চতা বাড়ানো হয়েছিল প্রায় 40 ফুট এবং যে পয় প্রণালী, জল নিকাশি ব্যবস্থা, সেটাও 14 ফুট বাড়ানো হয়েছিল। কিন্তু এত কিছু করেও কিন্তু মহেঞ্জোদারো সভ্যতাকে বা মহেঞ্জোদারো নগরটিকে কিন্তু বাঁচানো যায়নি এই বন্যার হাত থেকে। এরপরে দেখো খরা। সিন্ধু সভ্যতায় এই যে মরুভূমির সম্প্রসারণ হচ্ছে, গাছ কাটার ফলে এখানকার জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এর ফলে এই অঞ্চলে অনাবৃষ্টি দেখা দেয়। অনাবৃষ্টির ফলে কি হয় না, চাষবাস বা কৃষিকাজ ব্যাহত হয়, ফলে মানুষ এই অঞ্চলে আর বসবাসের যোগ্য বলে মনে করে না। তখন তারা নতুন জীবিকার সন্ধানে, নতুন জীবনের সন্ধানে, নতুন কৃষিকাজের সন্ধানে তারা এই অঞ্চল ছেড়ে ভারতবর্ষের আরো পূর্ব দিকে তারা অগ্রসর হয়। তো এগুলো ছিল প্রাকৃতিক কারণ, যেখানে জলবায়ুর পরিবর্তন, মরুভূমির প্রসার, সিন্ধু নদের গতিপথের পরিবর্তন, ভূমিকম্প, বন্যা, খরা, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হবে। তা সিন্ধু সভ্যতার পতনের অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে বা প্রধান কারণ প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ বললাম, এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ কারণ। আভ্যন্তরীণ কারণের দুটি আবার সাব পয়েন্ট রয়েছে, নাগরিক জীবনের অবক্ষয় এবং রক্ষণশীল মানসিকতা। নাগরিক জীবনটা কি, সিন্ধু সভ্যতার মানুষেরা নগর বানিয়েছিল, তারা নগরে বাস করত এবং খুব সুন্দর পরিকল্পনা মাফিক তারা ঘর বাড়ি রাস্তাঘাট বানিয়েছিল। কিন্তু এই নাগরিক জীবনের অবক্ষয় দেখা দেয় পরবর্তীকালে যখন জনসংখ্যা বৃদ্ধি পায়। তখন দেখা যাচ্ছে যে একটা বাড়ির যে জায়গাটা, সেখানে ছোট ছোট অঞ্চলে বা ছোট ছোট খণ্ডে ভাগ করে অনেক ঝুপড়ির মতো ঘর বানানো হয়েছে এবং সেটা কোনো পরিকল্পনার ভিতরে নয়, একেবারে অপরিকল্পিতভাবে ঝুপড়ি ঘর বানানো হয়েছে। বড় বড় অট্টালিকার স্থানে সেই জায়গায় অনেক ঝুপড়ি ঘর দেখা দিচ্ছে। নর্দমাগুলো আর নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না, পরিকল্পনা মাফিক ঘর বাড়ি তৈরি করা হচ্ছে না। যে মৃৎ পাত্র ছিল সিন্ধু সভ্যতার মানুষের একটা গর্বের বিষয়, সেই মৃৎ পাত্রে তার যে মান, সেই মানের অবনমন ঘটে। যে বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতো সুমের, মেসোপটেমিয়া, আক্কাদ, ব্যাবিলন, এই সব সভ্যতার সাথে, সেই বৈদেশিক বাণিজ্য এই সময় হ্রাস প্রাপ্ত হয়। অর্থাৎ নাগরিক জীবনের একটা অবক্ষয় এই সময় কিন্তু দেখা যাচ্ছে সিন্ধুবাসীদের মধ্যে। আরেকটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রক্ষণশীল মানসিকতা। সিন্ধুবাসীরা ছিল রক্ষণশীল ধরনের মানুষ, তারা পরিবর্তন করতে চাইতো না কোনো কিছু, যেভাবে চলছে সেইভাবেই তারা চালিয়ে যেতে চাইতো। অর্থাৎ তারা ছিল প্রাচীনপন্থী, কোনো প্রাচীন বিষয় বা পুরনো দিনের ধ্যান ধারণাকে তারা আঁকড়ে ধরে তারা সেইভাবেই তারা সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিল। সুমের, মেসোপটেমিয়ার সভ্যতায় সাথে তাদের একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই মেসোপটেমিয়ার সভ্যতার যে জল নিকাশি ব্যবস্থা, নদীতে বাঁধ দিয়ে জলসেচ ব্যবস্থা কৃষি ক্ষেত্রে, এসব তারা জানতেন। বা মেসোপটেমিয়ার সভ্যতার যে উন্নত ধরনের অস্ত্র শস্ত্র তারা দেখেছেন, কিন্তু এগুলো দেখে তারা কোনো শিক্ষা নেয়নি। তারা নিজেদের যেসব অস্ত্রপাতি ছিল সেগুলো কিন্তু ছিল খুবই পুরনো ধরনের, সেগুলো দিয়ে আত্মরক্ষা করা সম্ভব নয় এবং সেগুলোর পরিবর্তন করতেও তারা চাইতেন না। অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে তারা চলতে ব্যর্থ হয়।
তারা নতুন কোনো কিছু উদ্ভাবন করা, নতুন কোনো কিছু সৃষ্টি করা, নতুন কোনো প্রগতিশীল চিন্তা ভাবনা, সৃজনশীল ক্ষমতার পরিচয় তারা কিন্তু দিতে পারেনি। তারা ছিল রক্ষণশীল, পুরনো পন্থী, পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরেই তারা ছিল। এই কারণে তাদেরকে বলা হচ্ছে যে রক্ষণশীল মানসিকতা সম্পন্ন ছিল। যুগ যত এগিয়ে গেছে সেই যুগের সাথে সাথে তারা নিজেদেরকে আপডেট করতে পারেনি, নিজেদেরকে তার সাথে মানিয়ে চলতে পারেনি। এটা কিন্তু সিন্ধু সভ্যতার পতনের একটা প্রধান কারণ, এই আভ্যন্তরীণ অবক্ষয়। এরপরে দেখো রয়েছে অন্যান্য কারণ। অন্যান্য কারণ বলতে এখানে প্রথমে বর্বর জাতির কথা বলা যায়। দেখো সিন্ধু সভ্যতার মানুষের সাথে বিভিন্ন অঞ্চলের বর্বর মানুষের কিন্তু একটা সংমিশ্রণ ঘটেছিল। ফলে কি হয় যে একটা মিশ্র একটা সংস্কৃতি এখানে গড়ে ওঠে। বর্বর সংস্কৃতি এই সিন্ধু সভ্যতার মধ্যে প্রবেশ করে। এবং এই যে বিভিন্ন কারণের কথা বললাম, প্রাকৃতিক কারণ, আভ্যন্তরীণ অবক্ষয়, এইসব কারণে যখন সিন্ধু সভ্যতা ধুঁকছে এবং দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা পতনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এই সিন্ধু সভ্যতায় ঘটে বৈদেশিক আক্রমণ। এবং এই বৈদেশিক আক্রমণ করেছিলেন আর্যরা। আর্যরা ঘোড়ার পিঠে হাতে লোহার তরবারি নিয়ে তারা এই সিন্ধু সভ্যতায় এসে আক্রমণ করে। এবং এই ঘোড়া এবং লোহার তরবারি, এই দুটো জিনিসই সিন্ধুবাসীদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। ফলে স্বাভাবিকভাবেই এই সিন্ধুবাসীরা এখানে পরাজিত হয়। এবং এই যে মহেঞ্জোদারোতে বিভিন্ন জায়গায় যে নর কঙ্কালগুলো পাওয়া গেছে, যে কঙ্কালগুলো কুয়োর ধারে, রান্নাঘরে, শোবার ঘরে বা উঠানে পাওয়া গেছে, ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইগুলো দেখে প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকরা অনুমান করছেন যে এই বৈদেশিক আক্রমণের ফলেই সিন্ধু সভ্যতার পতন হয়। কারণ এই মৃতদেহগুলির দেহে ভারী অস্ত্রের যে আঘাতের চিহ্ন, সে চিহ্ন পাওয়া গেছে এবং এই মৃতদেহগুলো সৎকার করা হয়নি, তাই এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে এগুলো পড়েছিল বা পাওয়া গেছে। এবং এই বৈদেশিক আক্রমণকারী কারা ছিলেন? আর্য। তার কারণ কি? দেখো, সিন্ধু সভ্যতার পতন ঘটে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে। আবার ভারতবর্ষে আর্য সভ্যতার যে সূচনা, সেটিও ঘটে এই ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে। তাই আশ্চর্যজনকভাবে এই দুটি ঘটনা মিলে যায়। তাই ঐতিহাসিকরা অনুমান করছেন যে সিন্ধু সভ্যতার পতন ঘটায় এই বৈদেশিক আর্য জাতি। এবং এই আর্য জাতির সাথে সিন্ধুবাসীদের একটা যুদ্ধ হয়, যাকে আমরা বলি হরিউ পিয়ার যুদ্ধ। বৈদিক সভ্যতা, অর্থাৎ এই যে আর্যদের যে সভ্যতা, বৈদিক সভ্যতা বা আর্যদের যে প্রধান ধর্মগ্রন্থ রয়েছে বেদ, ঋগ্বেদ, সেই ঋগ্বেদে কিন্তু এই যুদ্ধের কথা উল্লেখ করা আছে, হরিউ পিয়ার যুদ্ধ। মার্টিমার হুইলার এই সিন্ধুবাসীর সাথে আর্য জাতির এই যুদ্ধকে বলছে হরিউ পিয়ার যুদ্ধ। এবং এখানে বৈদিক দেবতা, অর্থাৎ আর্যদের যে দেবতা ইন্দ্র, তাকে পুরন্দর বলা হচ্ছে। পুরন্দর মানে তিনি নগরের ধ্বংসকর্তা। তা সেই সময় নগর বলতে এই সিন্ধুর নগর, কারণ আর্যরা কিন্তু নগর তৈরি করতো না, আর্যরা গ্রাম অঞ্চল গড়ে তুলেছিল পরবর্তীকালে। আর নগর এখানে গড়ে তুলেছিল সিন্ধু সভ্যতার মানুষেরা। তাই আর্যদের যে দেবতা ইন্দ্র, তিনি ধ্বংস করছেন এই সিন্ধু সভ্যতার নগরগুলি, তাই তাকে পুরন্দর বলা হচ্ছে। এছাড়া সিন্ধু সভ্যতার এই প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এখানে একটা কুঠার পাওয়া গেছে, কুঠার, তাম্র কুঠার পাওয়া গেছে, যে কুঠারের সাথে ইরানের কুঠারের সাথে মিল পাওয়া যায়। তো এখানে অনুমান করা যায় যে এই কুঠার ছিল আর্য জাতির কুঠার, যারা ইরান থেকে ভারতবর্ষে প্রবেশ করে এবং আর্যদেরকে হত্যা করে এই অঞ্চলে তারা বসতি স্থাপন করে। অর্থাৎ এখানে কি দেখা গেল? সিন্ধু সভ্যতার পতনের তাৎক্ষণিক কারণটা কি? একেবারে সরাসরি কোন কারণটির জন্য সিন্ধু সভ্যতার পতন ঘটছে? বৈদেশিক আক্রমণের কারণে। কারা করছে এই আক্রমণ? মার্টিমার হুইলারের মতে এই আক্রমণ ঘটিয়েছিলেন আর্য জাতি, এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেও বলা যায় যে এই আক্রমণকারীরা ছিলেন আর্য জাতি। তাহলে সিন্ধু সভ্যতার পতনের যদি ৫ নম্বরের উত্তর লিখতে হয় ২৫০ ওয়ার্ডে, তাহলে প্রথম প্যারাতে প্রাকৃতিক কারণগুলো লিখতে হবে। সমগ্র প্রাকৃতিক কারণগুলো নিয়ে একটা প্যারার ভিতরে লিখতে হবে। তারপরে সেকেন্ড প্যারাতে আমরা লিখবো আভ্যন্তরীণ অবক্ষয়, যেখানে নাগরিক জীবনের অবক্ষয় এবং রক্ষণশীল মানসিকতা, এই বিষয়গুলোকে সেকেন্ড প্যারাতে উল্লেখ করব। এবং থার্ড প্যারাতে আমরা লিখব এই যে বর্বর জাতির একটা সাথে সংমিশ্রণ ঘটছে এবং বৈদেশিক আক্রমণ এখানে হচ্ছে, এবং এই বৈদেশিক আক্রমণ বলতে এখানে আর্য জাতির আক্রমণ ঘটছে, এই আক্রমণের ভিতর দিয়ে এই সভ্যতার পতন ঘটছে, এগুলো লিখতে হবে। এবং শেষে একটা উপসংহারও এখানে বলা যায়।
দেখো সিন্ধু সভ্যতার তাহলে পতনের কিন্তু অনেক কারণ রয়েছে, অনেক কারণ, কোনো একটা কারণ কিন্তু পারফেক্ট নয়। অনেক ঐতিহাসিক অনেকগুলো কারণকে তুলে ধরেছেন, কিন্তু কোনো একটা কারণ সর্বজন গ্রাহ্য নয়। বিভিন্ন কারণের ফলে, বিভিন্ন কারণের সমাহার ছিল এই সিন্ধু সভ্যতার পতন। তাই সিন্ধু সভ্যতার পতনের এখানে মহাভারতের স্ত্রী পর্বে একটা উক্তি রয়েছে যে উত্থানের অন্তে পতন হয়, বা সকল সঞ্চয়ই শেষ হয়ে যায়, এবং এখানে বলা যায় যে মিলনের অন্তে বিচ্ছেদ হয় এবং জীবনের অন্তে মরণ হয়। তাই সিন্ধু সভ্যতাও তার ব্যতিক্রম ছিল না। সিন্ধু সভ্যতার উত্থান যেমন হয়েছিল সেই উল্কাপিণ্ডের মতো, ঠিক সেরকম এই সিন্ধু সভ্যতারও কিন্তু পতন অনিবার্য ছিল। একটা সময় যুগের সাথে তাল মিলিয়ে চলতে তারা ব্যর্থ ছিল, এবং তাদের অস্ত্রপাতি বা তাদের আত্মরক্ষা প্রতিরক্ষার ব্যবস্থা ছিল খুবই দুর্বল। এই সব কারণে এই বৈদেশিক আক্রমণ তারা প্রতিরোধ করতে পারেনি। এছাড়া প্রাকৃতিক বিভিন্ন কারণে তারা নিজেরা ভিতরে ভিতরে ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল। তো এরকম বিভিন্ন কারণের সমাহার ছিল এই সিন্ধু সভ্যতার পতন, যা এড়ানো কোনোভাবেই সম্ভব ছিল না। তো এই সিন্ধু সভ্যতার ব্যাপারে আরেকটি জিনিস বলি, যে 20 নাম্বারের যে অ্যান্সার যদি কারোর প্রয়োজন হয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে 20 নম্বরের অ্যান্সারের জন্য। আর 5 নম্বরের যে অ্যান্সার 250 ওয়ার্ডের, সেই অ্যান্সারটি নিয়ে এবার তোমাদের সামনে আমি অন স্ক্রিনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2, এমডিসি 2 বা এমএন 2, সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো, অথবা হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো, মার্কস 5। বিভিন্ন ইতিহাসবিদ হরপ্পা সভ্যতার ধ্বংসের জন্য বিভিন্ন কারণকে দায়ী করে থাকেন। মার্টিমার হুইলার মনে করেন যে সিন্ধু উপত্যকায় একসময় প্রচুর বৃষ্টিপাত হতো, কিন্তু ইট পোড়াতে প্রচুর গাছপালা কাটার ফলে এখানে একসময় বৃষ্টিপাত কমে যায় এবং জলবায়ু বসবাসের প্রতিকূল হয়ে পড়ে। গুরদীপ সিং বলেছেন যে বৃষ্টিপাতের হ্রাস বৃদ্ধির সঙ্গে সভ্যতার উত্থান পতন সরাসরি সম্পর্কযুক্ত। অবশ্য রাইক্স, ডাইসন, ফেয়ার সার্ভিস প্রমুখ সিন্ধু উপত্যকায় এই রকম বড় ধরনের জলবায়ুর পরিবর্তনের বিষয়টি মানতে নারাজ। তারা আবহাওয়া তত্ত্ব, জীবতত্ত্ব প্রভৃতির নানা ব্যাখ্যা দিয়ে দাবি করেছেন যে সিন্ধু উপত্যকায় এত বড় ধরনের জলবায়ুর পরিবর্তন ঘটেনি। তবে ঘরবাড়ি তৈরির জন্য ইট পোড়ানোর প্রয়োজনে বন জঙ্গল কেটে ধ্বংস করা হলে সিন্ধু উপত্যকায় শুষ্কতা বৃদ্ধি পায়। ভূগর্ভস্থ লবণ উপরে উঠে এলে সিন্ধু উপত্যকায় ক্রমে মরুভূমির প্রসার ঘটে। আবার রাজস্থানের মরুভূমিও ক্রমে সিন্ধু উপত্যকার দিকে এগিয়ে আসতে থাকে। কেউ কেউ মনে করেন যে সিন্ধু নদ, শতদ্রু, যমুনা নদী একসময় তাদের গতিপথ পরিবর্তন করলে হরপ্পা সভ্যতার পতন অনিবার্য হয়ে পড়ে। আবার মহেঞ্জোদারোতে ইতস্তত বিক্ষিপ্ত কিছু মৃতদেহ বা কঙ্কাল পাওয়া গেছে। এ থেকে অনেকে মনে করেন যে ভূমিকম্পের ফলে এই সভ্যতা ধ্বংস হয়েছিল। অবশ্য ডক্টর এইচ.ডি. সাংখালিয়া এই মতের বিরোধিতা করেন। ইতিহাসবিদ রাইক্স, জর্জ ডেলস, আর্নেস্ট ম্যাকে, এস.আর. রাও, আর.এম. সাহানি প্রমুখ মনে করেন যে বিধ্বংসী বন্যার ফলেই হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল। অনেকে মনে করেন একসময় টানা অনাবৃষ্টি বা খরার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যায়, ফলে সিন্ধু অধিবাসীরা অন্যত্র চলে যায়। তো এই প্যারাতে আলোচনা করলাম, সমস্ত প্রাকৃতিক কারণগুলো কিন্তু নিয়ে এই প্যারাতে লেখা হলো, তাই একটু প্যারাটা বড় হয়েছে। নেক্সট প্যারা, এই প্যারাতে আমরা দেখব যে অভ্যন্তরীণ অবক্ষয় ও নাগরিক জীবনের যে অভাব বা অবক্ষয়, রক্ষণশীল মানসিকতা, সেগুলো নিয়ে এই প্যারাতে। অনেকে হরপ্পা সভ্যতার ধ্বংস বা পতনের জন্যই এই সভ্যতার অভ্যন্তরীণ অবক্ষয়ের বিষয়টিকে দায়ী করেছেন। তাদের মতে অভ্যন্তরীণ অবক্ষয় হরপ্পা সভ্যতার পতনের পথ প্রশস্ত বা প্রস্তুত করেছিল। হরপ্পা সভ্যতার ওপরের স্তরগুলিতে নাগরিক জীবনের অবক্ষয়ের চিত্রটি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে। তুলনা করলে দেখা যায় বাড়িগুলি রাস্তা দখল করে নিচ্ছে, গলিপথগুলি ক্রমে সরু হয়ে আসছে, নর্দমাগুলি অপরিষ্কার থেকে যাচ্ছে, বড় অট্টালিকাগুলি পৃথক করে ছোট ছোট খুপড়ি তৈরি হচ্ছে, কৃষি ও বাণিজ্যের অবনতি ঘটছে, মৃৎপাত্র তৈরিতে মানের অবনমন ঘটছে। তাই মার্টিমার হুইলার মন্তব্য করেছেন যে পরবর্তীকালের মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল তাদের পূর্ববর্তী যুগের ছায়া মাত্র। হরপ্পা সভ্যতার চরম উৎকর্ষে পৌঁছলেও এই সভ্যতার অধিবাসীরা তাদের চিরকালীন রক্ষণশীল মানসিকতা ত্যাগ করতে বা যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পরিবর্তন করতে পারেনি। ক্রমে অনগ্রসর অঞ্চলে হরপ্পা সংস্কৃতির প্রসার ঘটলে হরপ্পা সভ্যতায় সেখানে
সেখানকার বর্বর সংস্কৃতির প্রভাব পড়ে, ফলে হরপ্পা সংস্কৃতি দিনে দিনে মলিন ও জীর্ণ হয়ে পড়ে। পরের প্যারা দেখো, এই প্যারাতে যে বৈদেশিক আক্রমণ, যেটা প্রত্যক্ষ কারণ বলা যায় সিন্ধু সভ্যতার, সেই প্রত্যক্ষ কারণ বা শেষ যে কারণ, চূড়ান্ত কারণ, সেটি নিয়ে এই পরের প্যারা, বৈদেশিক আক্রমণ। সিন্ধু উপত্যকায় খনন কার্যের ফলে রান্নাঘর, সিঁড়ি, কুয়ো, ধার, রাস্তা প্রভৃতি স্থানে ইতস্তত ছড়ানো কঙ্কালের স্তূপ পাওয়া গেছে। এই বিষয়টি থেকে পণ্ডিতরা ব্যাখ্যা দেন যে নানা কারণে যখন হরপ্পা সভ্যতা দুর্বল হয়ে পড়েছিল, তখন বৈদেশিক আক্রমণ এই সভ্যতার পতনে মুখ্য ভূমিকা নিয়েছিল। আক্রমণ তত্ত্বকে জোরালো করার জন্য তারা বলেন যে কোনো কোনো কঙ্কালের গায়ে মাথায় অস্ত্রের আঘাত রয়েছে, এতে প্রমাণ হয় যে শত্রুর আক্রমণেই এদের প্রাণ গেছে। সিন্ধু সভ্যতার পতনের কাল এবং ভারতে আর্যদের আগমন কাল, এই দুটিকে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 অব্দ বলে ধরা হয়। অর্থাৎ সিন্ধু সভ্যতার পতনের কাল এবং আর্যদের আগমনের সময়কাল অদ্ভুতভাবে মিলে যায়। তাই আর্যদের সিন্ধু সভ্যতা ধ্বংসকারী বলে অনেকে মনে করেন। মার্টিমার হুইলার ও অন্যান্য অনেকেই ঋগ্বেদে উল্লিখিত হরিউপিয়ার যুদ্ধকে হরপ্পার যুদ্ধ বলে মনে করেন। বৈদিক দেবতা ইন্দ্রকে ঋগ্বেদে পুরন্দর বা নগরের ধ্বংসকারী বলে উল্লেখ করা হয়েছে। চানহু দাড়োতে তামা ও ব্রোঞ্জের তৈরি যে কুঠার পাওয়া গেছে, তার সঙ্গে ইরানীয় কুঠারের সাদৃশ্য রয়েছে। তাই আর্যরা ইরানের পথে ভারতে এসেছিল বলে একে অনেকে আর্যদের কুঠার বলে মনে করেন। তো এই পর্যন্ত অ্যাকচুয়ালি তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এরপর একটা উপসংহার আছে, সামান্য একটু লিখলেই উপসংহারটা ভালো হবে। দেখো, ছোট প্যারা, সিন্ধু সভ্যতার অবলুপ্তির কারণ হিসেবে বিভিন্ন তত্ত্বের উপস্থাপনের পর কথাই বলা যায় যে উল্লিখিত কোনো অভিমতই সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তাই সর্বজন গ্রাহ্য নয়। কখনো সিন্ধু লিপির পাঠোদ্ধার সম্ভব হলে এ বিষয়ে হয়তো আরও সুনির্দিষ্ট করে কিছু বলা যাবে। এখন শুধু কথাই বলা যায় যে ইতিহাসের নিয়মেই একদিন হরপ্পা সভ্যতার যেমন উত্থান ঘটেছিল, তেমনি পতনও হয়েছিল ইতিহাসের নিয়মেই। এ বিষয়ে মহাভারতের স্ত্রী পর্বে উল্লিখিত বাণী মনে হয় হরপ্পা সভ্যতার পতনের ইতিহাসসম্মত উত্তর হতে পারে। সকল সঞ্চয়ই পরিশেষে ক্ষয় পায়, উন্নতির অন্তে পতন হয়, মিলনের অন্তে বিচ্ছেদ হয়, জীবনের অন্তে মরণ হয়। তো এই ছিল হরপ্পা সভ্যতার পতনের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এবং এই হরপ্পা সভ্যতার পতনের উপরে 20 নম্বরেরও প্রশ্ন উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় 20 নম্বরের এই প্রশ্নটির উত্তর, তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্কটা পেয়ে যাবে। এছাড়াও হরপ্পা সভ্যতা থেকে 2025 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলিতে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেমন হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা হরপ্পার ধর্মীয় অর্থনৈতিক জীবন, এই দুটি প্রশ্ন 20 নম্বরের সর্বাধিক ইম্পর্টেন্ট। তো এই দুটি প্রশ্নের ইতিমধ্যে আমি এই দুটি প্রশ্নের অ্যান্সার নিয়ে ভিডিও ক্লাস দিয়েছি। এছাড়া হরপ্পা সভ্যতার উৎপত্তি, বিস্তৃতি এবং আরও কিছু 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তরও কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এছাড়া তোমাদের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে, যেটা ভারতের ইতিহাসের উপাদানের উপরে, সেখানে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা, লেখ, মহাভারত, বৈদেশিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, কৌটিল্য বা মেগাসনেসের ইন্ডিকা, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে। পাথরের যুগ থেকে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কী, তারও উত্তর দেওয়া হয়ে গেছে। এই সমস্ত প্রশ্ন তোমাদের এবার খুবই ইম্পর্টেন্ট 2025-এর সাজেশন অনুযায়ী, এবং এই সব প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দেখা হচ্ছে আবার তোমাদের ক্লাস রিলেটেড কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক